নমস্কার। কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা এবং বিভিন্ন আন্ডারটেকিংসের কর্মচারী এবং শিক্ষক, শিক্ষাকর্মী বন্ধুরা কর্মরত এবং অবসরপ্রাপ্ত, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, আজকে আপনাদের সামনে এই ভিডিও বার্তা নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম দুটি বিষয় আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে আপনাদের প্রত্যেককে বলবো। অসংখ্য ফোন পাচ্ছি, একটা প্রতারক চোর সরকার, কর্মী বিদ্বেষী সরকার মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয়ের রায় কার্যকর করার নামে সমগ্র কর্মচারী সমাজে একটা চরম বিভ্রান্তি এবং হতাশা তৈরি করতে চেয়েছেন এবং সেই সরকারি প্রয়াসে আপনারা অনেকেই বিভ্রান্ত হয়েছেন। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে 100% নিশ্চয়তা দিয়ে আপনাদের বলছি দুটি বিষয়। 1 নম্বর, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যে বকেয়া ডিএ, সেইটা আপনাদের কেউ দয়া করে দিচ্ছে না। এটা কোনো দয়া, অনুকম্পা বা ভিক্ষা বা পারকুইজিট নয়। এটা আপনার হক পাওনার টাকা, যেটা একটা প্রতারক সরকার, চোর সরকার আপনার থেকে কেড়ে নিয়েছিল সংবিধান এবং আইনের অপব্যবহার করে। সেই টাকাটাই আপনারা ফেরত পাচ্ছেন। এটা আপনাদের প্রাপ্য টাকা। কাজেই এই হীনমন্যতায় ভুগবেন না যে এটা আপনারা হঠাৎ পেয়ে গেলেন বা সরকার দয়া করে দিচ্ছে, বা শাসক দল সমর্থক কর্মচারী সংগঠন, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যেভাবে মুখ্যমন্ত্রীকে একেবারে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন, ব্যাপারটা সেরকমও নয়। মুখ্যমন্ত্রী এখনও, আজকের দিনেও প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন কিভাবে আপনাদের প্রাপ্যটা আটকে দেওয়া যায়, বিলম্বিত করা যায়। কিন্তু সুপ্রিম কোর্টের, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট তার নির্দেশ অমান্য করতে পারেননি বলে নিতান্ত বাধ্য হয়ে এই প্রাপ্যটা আপনাদের দেওয়ার জন্য বিলম্বিত হলেও একটা প্রক্রিয়া শুরু করেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধ্যতামূলক সিদ্ধান্ত, কোনো দয়া দাক্ষিণ্য বা কর্মী দরদের থেকে আসেনি। দ্বিতীয় বিষয়, একটা অত্যন্ত সুনিশ্চিতভাবে আপনাদের বলছি, প্রত্যেকটি, তিনি যে কর্মচারী হন, কর্মরত বা অবসরপ্রাপ্ত, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিংস থেকে শুরু করে শিক্ষক, শিক্ষাকর্মী এবং রাজ্য সরকারি কর্মচারীদের, কর্মরত এবং অবসরপ্রাপ্ত সমস্ত কর্মচারী এই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডিএর টাকাটা পাবেন। পৃথিবীর কোনো শক্তি নেই এই টাকাটা পাওয়া থেকে কোনো রকমভাবে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে সফল হতে পারবেন। আমরা আছি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে। আমি, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং আমাদের সংগঠনের এক ঝাঁক তরুণ নেতা, তারা বিভিন্ন শিক্ষা দপ্তর থেকে শুরু করে, পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে, আন্ডারটেকিংসগুলোর দপ্তরে, অর্থ দপ্তরে আমরা নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। আমাদের বক্তব্য পৌঁছে দিতে চেষ্টা করছি। অর্থ সচিবের কাছে আমরা ইতিমধ্যেই 4টি চিঠি দিয়েছি, সেখানে অত্যন্ত সুনির্দিষ্টভাবে আমরা আমাদের কথা জানিয়েছি। আগামী 15ই এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি, তা আমরা সেদিন এই সমস্ত বিষয়গুলো মহামান্য সুপ্রিম কোর্টে তুলে ধরব। একটা জিনিস আপনারা মনে রাখবেন, দীর্ঘ 11 বছরে মামলা চলেছে। দীর্ঘ 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন এবং বলেছেন যে ডিএটা হচ্ছে কর্মচারীদের অধিকার নয়, এটা দয়ার দান। সুপ্রিম কোর্টের রায়ে দুটো থাপ্পড় তিনি খেয়েছেন। 1 নম্বর, মহামান্য সুপ্রিম কোর্ট অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন
ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এবং দ্বিতীয় বলেছেন ডিএ মাপার বা ডিয়ারনেস রিলিফ মাপার এক এবং একমাত্র সূচক হচ্ছে লেবার ব্যুরো সিমলার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার যে অফিসিয়াল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে চূড়ান্ত পর্যুদস্ত হলেন কোনো একটি বিষয়ে। তার এই পরাজয়, তার এই ভয় সম্মত একটা মেনে নিতে বাধ্য হওয়ার যে প্রক্রিয়া, সেটা আমাদের ভালো লাগছে, এবং আমরা প্রমাণ করে দিতে পেরেছি কর্মচারীদের অকুণ্ঠ সহযোগিতায় যে ফ্যাসিস্ট শাসক যত বড়ই হন, যত শক্তিশালী হন, দেশে এখনো সংবিধান আইন আছে, তিনি যা ইচ্ছা করতে পারেন না, কর্মচারীদের অধিকারটাকে তিনি আটকে রাখতে পারবেন না। কাজেই আপনাদের কোনো হতাশা, কোনো বিভ্রান্তির জায়গা নেই। আমি আলাদা আলাদা করে প্রত্যেকের বিষয়গুলো বলবো, আপনাদের কোনো বিভ্রান্তি, কোনো হতাশার অবকাশ নেই। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে বিষয়টিতে একেবারে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি, এবং আমরা আপনারা যতদিন না শেষতম ব্যক্তিটি এই বকেয়া মহার্ঘ ভাতা বা বকেয়া ডিয়ারনেস রিলিফের টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন, ততদিন আমাদের এই লড়াইয়ে কোনো থামার প্রশ্ন নেই, আমরা আছি। এবারে প্রথমেই আসব, বহু বন্ধু ফোন করেছেন যে পুলিশকে বা পুলিশের সহায়ক শক্তি হিসেবে যে হোমগার্ড এবং এনভিএফ কর্মীরা কাজ করেন, তারা কি এই মহামান্য সুপ্রিম কোর্টের রায় মেনে এই ডিএর টাকাটা বা ডিআরএস রিলিফের টাকাটা পাবেন? আমরা এ সম্পর্কে খোঁজ খবর করেছি, আইনি পরামর্শ নিচ্ছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে একেবারে রোপা 2009-এর সময় থেকে যদি 4% ডিএ ঘোষণা হয়, তাহলে এই এনবিএফ বা হোমগার্ড কর্মীরা দৈনিক 21 টাকা হিসেবে তারা এই ডিএ বা ডিআরএস রিলিফের টাকা পেয়েছেন। সেই হিসেবে মহামান্য সুপ্রিম কোর্টের রায় তাদের ক্ষেত্রে কতটা কার্যকর আমরা আইনি পরামর্শ নিচ্ছি, আমরা বিভিন্ন অর্ডার সংগ্রহ করছি, এবং সেই হিসেবে আমরা আপনাদের জন্য নিশ্চয়ই আমাদের বক্তব্য যাতে আপনারা এই প্রাপ্য অর্থ আপনারা পান, যেহেতু আপনাদেরও কিন্তু যখনই ডিএ ঘোষণা হয়েছে 4% ডিএ হলে আপনারা দৈনিক 21 টাকা করে পেয়েছেন, এই রকমভাবে বিভিন্ন শতাংশের ডিএ যখন হয়েছেন আপনারা নির্দিষ্ট একটা টাকা আপনারা পেয়েছেন। কাজেই সেই বিষয়টা মাথায় রেখে আমরা এটা নিয়ে চেষ্টা করছি। দ্বিতীয়, যারা সব থেকে উদ্বিগ্ন, যে পেনশনার প্রয়াত হয়েছেন, ফ্যামিলি পেনশনার তিনিও প্রয়াত হয়েছেন, তার যে আইনসঙ্গত উত্তরাধিকারী, পেনশন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কিন্তু তার যে আইনসঙ্গত উত্তরাধিকারী, তারা এটা পাবেন কিনা। আমরা অর্থ সচিবকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এনাদের জন্য মোডালিটিস ঠিক করার জন্য চিঠি দিয়েছিলাম। সেই চিঠির প্রেক্ষিতে সরকার যে আদেশনামা প্রকাশ করেছেন তাতে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে, পেনশনার বা ফ্যামিলি পেনশনার মারা যাওয়ার পরে যখন পেনশন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, তখন তাদের যারা আইনসঙ্গত উত্তরাধিকারী তারা এই হক পাওনার টাকাটা অবশ্যই পাবেন। সরকারের পক্ষ থেকে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে, আমি এই ভিডিওর পরে আমি সেটা লিখেও দেব। ফোন নাম্বারটা হচ্ছে 03322535417। আমি আবার বলছি 03322535417। আপনারা এই হেল্পলাইন নম্বরে ফোন করবেন। একটি ইমেল আইডি দেওয়া হয়েছে, সব ছোট হাতের, IFMS wb@gov.in. এই ইমেলে আপনারা আবেদন পাঠাতে পারেন, বা আপনারা যে দপ্তরে উনি কাজ করতেন এবং যে ট্রেজারি থেকে আপনারা উনি পেনশন পেতেন, সেখানে আপনারা লিখিতভাবে আইনসঙ্গত উত্তরাধিকারীর সার্টিফিকেট
প্রমাণ সহ আপনারা দিন, জমা দিন। অনেকের ক্ষেত্রে একটা সমস্যা হবে যে পেনশন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, সেই পিপিও বই বা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস তাদের কাছে আর নেই, এরকমটা হতেই পারে। সেক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট ট্রেজারিতে এবং যে ব্যাংক থেকে আপনার পেনশনটা হতো, আপনার যিনি প্রয়াত হয়েছেন পেনশনার বা ফ্যামিলি পেনশনার, তাদের কাছে লিখিতভাবে জানতে চান যে এই বিষয়, এই প্রাপ্যটা আমি পাবো, সেক্ষেত্রে এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা এবং পিপিও নাম্বার বা এগুলো আমাদের দেওয়া হোক, এটা আপনারা দরখাস্ত করুন। তারা যদি না দেন সাধারণ দরখাস্তে, আপনারা আরটিআই করবেন 10 টাকার কোড ফি স্ট্যাম্পে একটা সাদা কাগজে এই বিষয়টা লিখে বলবেন আমাকে এটা দেওয়া হোক তথ্যের অধিকার আইন অনুসারে। এবং তারপরে যদি কখনো কোনো জটিলতা সৃষ্টি হয়, আমরা আছি, আপনারা পাবেন। আপনারা এই নিশ্চয়তাটা রাখুন, আজ হোক কাল আপনারা পাবেন। সরকারি কর্মচারীদের বিষয়ে আসি। বহু কর্মরত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এখনও 2016 থেকে 19 পর্যন্ত বকেয়া ডিএর টাকা বা ডিয়ারনেস রিলিফের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। আমরা প্রত্যেকটি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছি, অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই প্রাপ্যটা আপনারা পান। আপনারা পাবেন, এই নিয়ে কোনো দুশ্চিন্তার জায়গা নেই। একটু দেরি হচ্ছে এবং একসঙ্গে প্রচুর কর্মচারীর বা পেনশনারদের করতে গিয়ে অর্থ দপ্তরেরও বা অন্য প্রশাসনিক দপ্তর হয়তো যতটা দ্রুতগতিতে করা উচিত ছিল ততটা দ্রুতগতিতে করতে পারেননি। কিন্তু আপনাদের আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলছি, সকলে পাবেন, কেউ বাদ যাবেন না। শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা এবং বিভিন্ন আন্ডারটেকিংসের কর্মচারীদের কাছে আমি ইতিপূর্বে দুটো ভিডিওয়ে প্রত্যেকটি কর্মচারী সংগঠনের কাছে আবেদন রেখেছিলাম, আবারও আবেদন রাখছি যে এই মুহূর্তে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে সর্বোচ্চ অগ্রাধিকারের কাজ হচ্ছে সমস্ত প্রশাসনিক দপ্তরগুলোতে এমন একটা চাপ তৈরি করা যাতে তারা যত দ্রুত সম্ভব মোডালিটিস তৈরি করে ম্যাচিং অর্ডার বার করে অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে এই কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করানোর ব্যবস্থা করেন। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিংসের কর্মচারী সংগঠনগুলো বা কর্মচারীরা দয়া করে আমাকে ভুল বুঝবেন না। একটা সরকার চূড়ান্ত অনিচ্ছুক সরকার, কর্মী বিদ্বেষে পরিপূর্ণ একটি সরকার, সেই সরকারের যিনি চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভ, তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার এই পরাজয়। কর্মচারীদের জয় এবং তার পরাজয়, এটা তাকে একেবারে প্রায় উন্মাদ করে তুলেছে এবং স্বাভাবিকভাবে তিনি বিভিন্ন রকমভাবে তার প্রশাসনকে দিয়ে যারা এবং এই চক্রান্তের সবথেকে বড় যারা যুক্ত রয়েছেন আমরা শুনেছি, যেহেতু নির্দিষ্ট তথ্য আমাদের কাছে এখনো নেই, আমরা প্রকাশ্যে বলতে পারছি না, আমরা শুনেছি যে একটি নির্বাচনে সহায়তা করেন এরকম একটি বেসরকারি সংস্থা এই চক্রান্তের সঙ্গে যুক্ত আছেন। আমরা যেদিন তথ্য প্রমাণ পাব আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আদালতে আমরা যাব। দ্বিতীয় যে চক্রান্তের কুশীলব, আপনারা দেখেছেন যে এই সরকার কর্মরত অবস্থায় সর্বোচ্চ স্তরের আমলারা যাতে শাসক তৃণমূল দলের, আমি শব্দচয়নে খুব সতর্ক থেকেই বলছি, চটি চাটা বা বশংবদ হয়ে তাদের হয়ে কাজ করেন, তাদের পক্ষে কাজ করেন, তার নিরপেক্ষ সাংবিধানিক যে প্রত্যাশা একজন সর্বোচ্চ স্তরের আমলা, সেটাকে বিসর্জন দিয়ে মেরুদণ্ড নামক পদার্থটাকে বাড়ির সিন্ধুকে একদম আয়রন চেস্টের মধ্যে তালাবন্দি করে রেখে তারা কর্মস্থলে আসেন এবং অবসরের বেশ কিছুদিন আগে থেকে তারা স্থাবকতা, দালালি এবং এই চাটুকারিতার, এই চটি চাটার একটা নির্লজ্জ প্রদর্শন করেন। তাদেরকে এই সরকার অবসরের ঠিক পরেই
তাদেরকে পুনর্নিয়োগ করে এবং তারা আমৃত্যু এই পুনর্নিয়োগ পাওয়া অবস্থায় থাকেন এবং এদের আত্মমর্যাদা বোধটা এত কম। আপনি ভাবুন, একজন চিফ সেক্রেটারি, মুখ্য সচিব, প্রশাসনের সর্বোচ্চ এক্সিকিউটিভ পোস্ট, তিনি চিফ সেক্রেটারি পদ থেকে যেদিন অবসর নিলেন, এই তৃণমূল দলের চটি চাটার উপহার হিসেবে তাকে মুখ্যমন্ত্রী দপ্তরে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হলো। তার আত্মমর্যাদায় এতটুকু বাঁধল না যে তিনি প্রশাসনের সর্বোচ্চ এক্সিকিউটিভ ছিলেন। এখন তাকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ওই চিফ সেক্রেটারির থেকে পদমর্যাদায় অনেক নিচে, যার কার্যত প্রশাসনে কোনো আইনি সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই, তিনি সেই পদে রিএমপ্লয়মেন্ট নিচ্ছেন। এবং এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের কতটা তারা সেবা করতে পারেন তার প্রদর্শন করতে গিয়ে আমাদের এই কর্মচারীদের এই সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার ক্ষেত্রটাকে এতটাই বিভ্রান্তিমূলক এবং একটা বিলম্বিত লয়ে এনে দিয়েছেন, যাতে আমরা সত্যি খানিকটা বিপদে তো পড়েইছি। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি যে আপনাদের কিন্তু এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার এই স্ব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে অত্যন্ত চাপ তৈরি করা, আন্দোলন তৈরি করা। তার কারণটা হচ্ছে, আপনারা দেখুন, সরকার বলেছেন যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত কর্মচারী এবং পেনশনারদের কোনো ডাটাবেস তাদের কাছে নেই। এই কারণে তারা সেটা এখন দিতে পারছেন না, তারা ডাটাবেস তৈরি করছেন। আপনারা ভাবুন তো, এই 2016 আগে যখন থেকে HRMS সিস্টেমে মাইনে দেওয়া শুরু হয়েছে, তার আগে রাজ্য সরকার কি তার কর্মীদের, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, সরকারি কর্মচারী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত, এদের বেতন পেনশন দিতেন না? এবং সেই প্রত্যেকটি তথ্য তখন বেতন পেনশন হতো কোষা নামক একটা পোর্টালে। তার ডাটাবেস তো রাজ্য সরকারের অর্থ দপ্তরে রয়েছে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে দু একটা দপ্তরে, কারণ তখন দপ্তর ভিত্তিক কোষা চালু ছিল, দু একটা দপ্তরে এই কোষার ডাটা ভান্ডারটা নষ্ট হয়ে গেছে, তাহলেও বাকি সিংহভাগ দপ্তরে তো এই কোষার ডাটা ভান্ডারটা আছে। তা সেই ডাটাবেসকে নিয়ে তারা তো খুব সহজেই শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা এবং আন্ডারটেকিংসগুলোর কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের, তারা ঠিক রাজ্য সরকারি কর্মচারীদের মতো এই 16 থেকে 19 পর্যন্ত ডিএর টাকাটা দিতে পারতেন, কিন্তু তারা দেননি। অর্থাৎ খুব পরিকল্পিতভাবে তারা রাজ্য কর্মীদের একাংশের মধ্যে একটা হতাশা, একটা বিভ্রান্তি ছড়িয়ে দিতে চাইছে, একটা বিভাজন তৈরি করতে চাইছে। সব থেকে বড় কথা, 16 থেকে 19 এই যে প্রাপ্যটা দেওয়া হচ্ছে, 8 থেকে 19 দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো, 8 থেকে 16-15 পর্যন্ত দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো, তারা যেটা বলছেন যে তাদের কাছে ডেটা ভান্ডার নেই, এটা সর্বৈব মিথ্যে। এবং যদি ধরেও নিই তর্কের খাতিরে যে কোষার সমস্ত ডেটা ভান্ডার নষ্ট হয়ে গেছে, তাহলেও 2025 সালে 16ই মে যখন ইন্টারিম অর্ডারটা হয়েছিল, মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছিলেন, তখন তো আপনারা জানতেন যে 25% এরিয়ার ডিএ আপনাদের দিতে হবে। তা তখন থেকে আপনারা এই ডেটা ভান্ডার তৈরির কাজ শুরু করলেন না কেন? অর্থাৎ পরিকল্পিতভাবে একটা বিভাজন তৈরি, একটা অন্যান্য রাজ্য কর্মীদের মধ্যে একটা হতাশার বাতাবরণ তৈরি, বিভ্রান্তি ছড়ানো, এই কারণেই কিন্তু, এবং তাদের প্রাপ্যটা যতটা বিলম্বিত করা যায় ততটা করার জন্যই কিন্তু এই প্রক্রিয়াটা নিয়েছে। বহু কর্মরত কর্মচারী, সরকারি কর্মচারী আমাদের বলছেন যে আমাদের প্রাপ্যটা প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিল। তা এটা তো সুপ্রিম কোর্টের রায় ছিল না, আপনারা এটা নিয়ে কিছু বলবেন না? আমরা এর আগেও বলেছি, আবারও বলছি, মহামান্য সুপ্রিম কোর্ট এই রায় কার্যকর করার দায়টা নিজের কাঁধে রেখেছিল, রাজ্য সরকারের উপর ছেড়ে দেননি। সেই জন্য তারা মাননীয় বিচারপতি, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছিলেন। সেই কমিটি সিদ্ধান্ত নেবে যে কিভাবে এই ডিএ প্রদানটা হবে এবং রায়টা কিভাবে কার্যকর হবে। কাজেই এই মালহোত্রা কমিটির সুপারিশ বা রিপোর্ট যতদিন পর্যন্ত না আমরা হাতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আমাদের পক্ষে কোনো
তড়িঘড়ি কোনো আইনি ব্যবস্থা নেওয়ায় কিন্তু বিপদ আছে। কারণ মালহোত্রা কমিটির রিপোর্টটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে দীর্ঘকালীন ভিত্তিতে কর্মী সমাজে বা এই মামলার একটা বড়সড় ক্ষতি হয়ে যায়। সে কারণে আমরা অপেক্ষা করছি আগামী 15ই এপ্রিল রাজ্য সরকারের তার রিপোর্ট, যে কমপ্লায়েন্স রিপোর্ট কতটা করেছে এটা দেখানোর জন্য। তা আমরা এটা পেশ করার জন্য সুপ্রিম কোর্টে আমরা 15 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের যা বক্তব্য আমরা জানাব। একটা বিষয় আপনাদের কাছে বলি, দেখবেন পাটকাঠি থাকে গ্রাম দেশে, একটা পাটকাঠি যদি আপনাকে ভাঙতে দেওয়া হয় আপনি সহজেই ভেঙে ফেলবেন। এবার সেই পাটকাঠিটা যদি গুচ্ছ হয়, অনেকগুলো হয়, সেগুলো যদি আপনাকে একদম দড়ি দিয়ে খুব টাইট করে বেঁধে বলা হয় আপনি ভাঙুন, তো আপনি ভাঙতে পারবেন না, বেশ কষ্ট হবে। কাজেই কর্মচারীরা সমস্ত বিভেদ ভুলে, সমস্ত রাজনৈতিক দলীয় রাজনৈতিক মতাদর্শ ভুলে পেশার স্বার্থে এক হয়ে এই সরকারের শ্রমিক কর্মচারী বিরোধী নীতি এবং কর্মসূচির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই নামান। কে আন্দোলনের ডাক দিল, কোন সংগঠন ডাক দিল, কোন নেতা ডাক দিল আপনার দেখার দরকার নেই। আপনি দেখুন যে আপনার যে দাবি, আপনার যে পেশার, আপনার যে চাহিদা, আপনার যে দাবি, সেই দাবিগুলো সেই আন্দোলন কর্মসূচিতে, সেই ধর্মঘটের কর্মসূচিতে, সেই কর্মবিরতির কর্মসূচিতে আছে কিনা। যদি থাকে তাহলে আপনারা একেবারে সাহসের সঙ্গে সেই কর্মসূচিগুলোকে সফল করুন। কারণ বিভিন্ন সংগঠন কর্মসূচি ডাকবে আর আপনারা সরকারি অফিসে হাজিরা দিয়ে সরকারের প্রতি আপনার দায়বদ্ধতা প্রমাণ করবেন, নিজেকে নিরাপদ দূরত্বে বজায় রাখবেন আর আশা করবেন আপনার সমস্ত দাবি মিটে যাবে। এটা কিন্তু বাস্তবসম্মত নয়। আপনাদের ঐক্যবদ্ধ লড়াই করতেই হবে। কারণ আমরা বারবার বলেছি, আদালতে কোনো বিষয়ে কর্মচারীদের পক্ষে কোনো দাবি আদায় করা আদালতের মাধ্যমে, এটা কিন্তু একটা কৌশলগত অবস্থা। আন্দোলনের বিকল্প কিন্তু মামলা নয়। আর এই একটা মামলায় রূপা 2009-এর ডিএ আদায় করতে আমাদের 11 বছর আজকে মামলা চলছে। তাহলে এক একটা দাবি আদায় করতে কত বছর লাগবে আপনারা ভেবে দেখুন। কাজে আদালত কিন্তু সমস্ত সমস্যার সমাধান নয়, এবং আমরা কখনো বলিনি যে আদালতে মামলা আন্দোলনের বিকল্প। আমরা কৌশলগত অবস্থান হিসেবেই এই মামলা করেছিলাম। তাই ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলনের কোনো বিকল্প নেই। বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন পোস্ট হচ্ছে, বিতর্কিত পোস্ট। আমরা সবিনয়ে তাদের কাছে বলবো, দয়া করে এই গুরুত্বপূর্ণ সময়ে, যে সময়ে নির্বাচন আসন্ন এবং নির্বাচনের মুখে শাসক দল অত্যন্ত রক্ষণাত্মক অবস্থানে থাকে, প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে, সেই সময়ে আন্দোলন করে দাবি আদায়ের যে একটা সুবর্ণ সুযোগ আছে, এটা কিন্তু অন্য সময়ে থাকে না। কাজে এই সময়ে এমন কোনো কথা বলবেন না যে কথায় কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো আন্দোলনকারী, কোনো মামলাকারী তিনি যাতে মানসিকভাবে আঘাত পান, কষ্ট পান। বিভাজন তৈরি হয়, অনৈক্য তৈরি হয়, এমন সমস্ত কাজ থেকে আমাদের সচেতনভাবে দূরে থাকতে হবে। শাসক দলের সমর্থক কর্মচারী সংগঠন, তার নেতৃত্ব যিনি দেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে, তিনি আমার ভাতৃপ্রতিম, আমার থেকে বয়সে অনেক কম। তাদের যিনি সর্বোচ্চ নেতা মানস ভূঁইয়া, তিনি মন্ত্রী। আমি তার সম্পর্কেও কোনো অসম্মানজনক কথা বলতে চাই না, কিন্তু একটা কথা বলবো, আপনারা তো সার্বিকভাবে 2011 সাল থেকে যেদিন এই সরকার এসেছে, আপনারা এই সরকারের শ্রমিক কর্মচারী বিরোধী নীতি বা কর্মসূচির বিরুদ্ধে যে কোনো আন্দোলন দমনে শাসক দল, সরকার, প্রশাসন, পুলিশের সাহায্যে আপনারা নির্মম একটা কঠোর অবস্থা নিয়েছেন এবং কর্মচারী আন্দোলনের পিঠে ছুরি মেরেছে। দিনের শেষে আপনার পেশার কতটুকু মঙ্গল হয়েছে, কতটুকু উপকার হয়েছে আপনারা খেয়াল করুন।
সচিবালয় কর্মীদের দু একটা পদ ছুড়ে দিয়েছে, উঁচু পদ। সচিবালয়ের কজন কর্মী সেই উঁচু পদে অ্যাডিশনাল সেক্রেটারি হবেন? কজন কর্মচারী? কিন্তু ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভদের দেখুন, দুটো ইনক্রিমেন্ট দিয়েছিলেন। তারপরে বেশিরভাগ ডাব্লিউবিসিএস কর্মচারী 3টে ইনক্রিমেন্ট নিয়ে নিয়েছিলেন বেআইনিভাবে। আমি তখন অর্থ দপ্তরে এস্টাবলিশমেন্টের দায়িত্বে ছিলাম। আমি নিজে এই 3টে ইনক্রিমেন্ট নেওয়ার বিরুদ্ধে আমি একটা কঠোর নোট করেছিলাম এবং নোট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, গ্রুপ পির অনুমোদন নিয়ে তারা কিন্তু 3টে ইনক্রিমেন্ট নিয়েছে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তারা 3 বছর পর থেকেই এসডিও হয়ে যাবেন। একজন ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ 3 বছর পরই এসডিও হয়ে যাবেন এবং তারা প্রমোশন পেতে পেতে যে জায়গায় গিয়ে পৌঁছবেন এবং যত তাড়াতাড়ি পৌঁছবেন ভাবার কথা না। 1960 সালে সচিবালয়ের একজন সিনিয়র এইচে, তখন সেকশন অফিসার ছিল না, তার বেসিক বেতনটা শুরু হতো 500 টাকা। আর একজন ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার, তার বেসিক বেতন শুরু হতো 325 টাকা। অর্থাৎ ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসাররা তারা পদমর্যাদায়, বেতনে তারা কিন্তু সচিবালয় সার্ভিসের থেকে অনেক নিচে ছিলেন। আগের বাম সরকার, বর্তমান তৃণমূল সরকার তাদেরকে দিনের পর দিন এমন একটা জায়গায় উন্নীত করে দিয়েছেন, আজকে সচিবালয় সার্ভিসের সঙ্গে তাদের কোনো তুলনা হয় না। কারণটা কি জানেন? তারা ঐক্যবদ্ধ আছে, দাবির সমর্থনে তারা কিন্তু এক জায়গা। কাজে এই জায়গা থেকে, এবং আরেকটা কাজ তারা করেন যেটা লজ্জার, যেটা দুঃখের, সেটা হচ্ছে এই সরকারের তোষামোদি করতে প্রত্যেকটা ব্লক অফিসকে তারা একেবারে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে নিয়েছেন। এবং কিছু বিচ্ছিন্ন ব্যতিক্রম আছে, বাকি সবাই নির্বাচনে যাতে জনমতের প্রকৃত প্রতিফলন ব্যতি রেখে এই শাসক দল আবার ক্ষমতায় আসতে পারে, তার জন্য যে কোনোভাবে হোক তারা প্রয়াস নিয়েছেন। তারা প্রশাসনিক যে পদাধিকার সেটাকে ব্যবহার করেছেন। আজকে নির্বাচন কমিশন যে একেবারেই রাজ্য প্রশাসনের উপর কোনো ভরসা রাখছেন না। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আমাদের অনেক বক্তব্য আছে, কিন্তু এটা তো সত্যি যে তারা যে আমাদের উপর একদম ভরসা রাখতে পারছেন না, বিশ্বাস করছেন না, মনে করছেন আমরা তৃণমূলেরই লোক। তার কারণটা হচ্ছে যে 15 বছর ধরে প্রশাসনের এমন একটা রাজনীতিকরণ হয়েছে যে প্রশাসন কোনটা আর কোনটা তৃণমূলের পার্টি অফিস মানুষ পার্থক্য করতে পারেনি, নির্বাচন কমিশনও পার্থক্য করতে পারেনি। আপনাদের আবারও বলবো যে আপনারা দয়া করে এই আন্দোলনের পিঠে ছুরি মারার অভ্যাসটা ত্যাগ করুন। এবং মানস ভূঁইয়া তো অনেক বড় নেতা, আমি তার কাছে আজকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি। আপনি দেখুন না, আপনার এই বড় সংগঠন, আপনি তো দাবি করেন যে 90% বেশি কর্মচারী আপনাদের সংগঠনের সদস্য, তাহলে আপনি দেখুন না যে আপনার সংগঠনের সদস্যদের আপনাদের প্রতি আনুগত্য কতটা। আপনারা তো এই মামলার বিরোধিতা করেছেন একেবারে 2016 সাল থেকে টিল টুডে, আজকেও করে আসছেন। আপনারা বলেছেন এটা সরকারের বিরুদ্ধে, কেউ যদি কোনো অনুদান দেয় বা কেউ যদি এই মামলায় কোনো রকমভাবে সহযোগিতা করে, ব্যাগ গুছিয়ে রাখুন, নর্থ বেঙ্গল বা প্রত্যন্ত অঞ্চলে ট্রান্সফার হবে। এ তো আপনাদের কথা। তাহলে আজকে আপনারা আপনাদের সদস্য সমর্থকদের বলুন যে এই রোপা 2009 অনুসারে সুপ্রিম কোর্টের রায় মেনে যে ডিএ বা ডিয়ারনেস রিলিফটা আপনারা পাচ্ছেন সেটা আপনারা নিচ্ছেন না, আপনারা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করে দিন, কারণ এখন নাকি অর্থ সংকট করছে। দেখি আপনার হিম্মত কতটা। পরিশেষে একটা কথা বলবো, শেষ কথা ফ্যাসিস্ট শাসক বলে না, শেষ কথা কর্মচারীরা বলে। আরেকটি আবেদন করব, আপনারা জানেন যে আবারও আমাদের এই মামলা চালিয়ে যেতে হবে, কারণ যেভাবে সরকার বিলম্বিত লয় এবং বিভ্রান্তি তৈরি করছেন, আমরা আর্থিকভাবে খুব বিপর্যস্ত অবস্থায় আছি। আমি আজকে এই ভিডিওতে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেব। আপনারা যারা মনে করবেন দয়া করে আমাদের কিছু আর্থিক অনুদান পাঠান, কারণ মামলা চালাতে গেলে সদিচ্ছা, দৃঢ় প্রতিজ্ঞা এবং পরিশ্রমের সঙ্গে সঙ্গে অর্থটাও লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হতাশ হবেন না, বিভ্রান্তির শিকার হবেন না। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আপনাদের প্রত্যেকের পাশে ছিল, আছে এবং থাকবে। নমস্কার।